ঘটনাটি আমার প্রাক্তন প্রেমিক এবং আমাকে কেন্দ্র করে। 2017 সালে যখন আমার বয়স 15, তখন আমি ফেসবুকে প্রথম শুরু করলাম। সেই ফেসবুক করার দরুনেই আমার সাথে একজনের পরিচয় হয়, যিনি আমার থেকে প্রায় 8 বছরের বড় ছিলেন। প্রথমে আমার তাকে ঠিক পছন্দ হতো না, যেহেতু আমার এত বছরের বড়, কিন্তু সে আমাকে অনেক রিকোয়েস্ট করে যে আমি যেন তার সাথে দেখা করি। আমার বাড়িতে যেহেতু একদমই কনজারভেটিভ ফ্যামিলি নয়, আমি একা একাই যাতায়াত করতাম স্কুলে এবং প্রাইভেটে। ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়াতে কালচার অনুযায়ী মেয়েরা একটা বয়সের পর একদম স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মানে আমরা শহরের এলাকার মেয়েরা পারি। এখন গ্রাম্য এলাকার ঘটনাটি আসলে আমি ঠিক জানি না। আমি সেই মানুষটার সাথে দেখা করি এবং সেই মানুষটা এতটাই হ্যান্ডসাম ছিল যে ভীষণ কিউট ছিল, যার কারণে আমি তার প্রেমে পড়তে বাধ্য হয়ে যাই। সেই মুহূর্তে আমার মনে হয় যে এই মানুষটাকে এত সুন্দর দেখতে, আর আমাকে দেখা করতে বলছে, বারবার ফোন করেছে, এটা তো আমার জন্য সৌভাগ্যের। আমার তো এত রূপও নেই, গুণও নেই, এই মানুষটা আমাকে ভালোবাসে। আমি এটা ভেবেই তার সাথে আমি ভালোবাসায় লিপ্ত হলাম। আমাদের সম্পর্কের বয়স যখন 7 দিন, ঠিক পুনরায় আমাদের আবার দেখা হলো 7 দিন পরে। আমি তখন থেকে লক্ষ্য করলাম যে আরো 5-7টা ভালোবাসা যেমন, আমাদের ভালোবাসাটাও তেমন। তবে একটা জিনিস লক্ষ্য করতাম, আমাদের যখনই দেখা হতো সে কেমন যেন করতো, আমাকে ছুঁতে চাইতো, আমাকে টাচ করতে চাইতো। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতো। যেহেতু আমার বয়সন্ধিকাল অবস্থা, আমার খারাপ লাগতো এই ভেবে যে ও এরকম করছে কেন। কিন্তু আমারও তো বয়সন্ধিকাল ছিল, একটু শারীরিক পরিবর্তন আসে ওই বয়সটাতে। তারাও বিপরীত লিঙ্গের প্রতি প্রচন্ডভাবে আকৃষ্ট থাকে। আমারও হয়তো বা একটু একটু করে কাজ করতে শুরু করলো। কিন্তু আমি ছোট মানুষ ছিলাম, সেজন্য আমি অনেক কিছুতেই ভয় পেতাম, অনেক কিছুতেই নিষেধ করতাম। তখন সবেমাত্র আমার 15 বছর চলে। আমি ভালো মন্দের কিছুই ঠিকভাবে বুঝতাম না। আমি তাকে অল্প অল্প বাধা দিলেও পরবর্তীকালে আর বাধা দিইনি। সম্পর্কে লিপ্ত হওয়ার 1 মাসের মধ্যেই আমার মা সম্পর্কে বিষয়ে জানতে পারে এবং মাকে আমি সবকিছুই বলি। মা তাকে বাড়িতে ডাকে এবং সমস্ত কথাবার্তা হয় তার সাথে। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তাকে পছন্দ করেছে। সে দেখতে অনেক সুন্দর ছিল, পছন্দ করার মতোই। তারা এক প্রকার তাকে জামাই হিসেবেই দেখতে শুরু করলো। আমাদের সম্পর্ক হওয়ার পর প্রথম দুর্গাপুজো, হিন্দুদের শ্রেষ্ঠ উৎসবই হলো দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোর সময় থেকে আমার জীবনে সর্বনাশের পাতা খোদাই করা শুরু হলো। আমার প্রাক্তনের বাবা মা প্রত্যেক বছরই পুজোতে মালদায় যেত, এবং আমার প্রাক্তন যেহেতু অফিসে থাকতো, তার ষষ্ঠী বা সপ্তমী অবধি তার জন্য সে যেতে পারতো না, তার কাজে ব্যস্ত থাকতে হতো। আর একটা কথা বলে রাখি, আমার প্রাক্তন আমার হাতের রান্না খেতে প্রচন্ড ভালোবাসতো। ছোটবেলা থেকে রান্না বান্না খুব বেশি ভালোবাসি আমি, সেই জন্য তাকে বিভিন্ন রকম খাবার রান্না করে খাইয়েছি। সে আমাকে হঠাৎ করেই ষষ্ঠীর দিন সকালবেলা ফোন করে বলে, ভালো লাগছে না, তুমি যদি ফ্রি থাকো তাহলে আমাকে এসে একটু রান্না করে দিয়ে যাও, না হয় দুপুরবেলা আমাকে বাহিরেই খেতে হবে। আমি এটাকে বলি যে ঠিক আছে, তোমার দুপুরে বাহিরে খেতে হবে না, আমি রান্না করে তোমার জন্য নিয়ে আসবো। যথারীতি আমি মাকে বলে যাই আমি ওর সাথে ঘুরতে যাচ্ছি। এই বলে আমি ওদের বাড়িতে চলে যাই। গিয়ে দেখি যে সে বাহির থেকে অলরেডি খাবার আগে অর্ডার করে রেখেছে। আমি তাকে বললাম, বাহির থেকে যেহেতু খাবার অর্ডার করেই ফেলেছো, চলো আমরা তাহলে বাহিরে ঘুরতে যাই। সে আমাকে বলল, আমি তো খাওয়া দাওয়া করার জন্য তোমাকে ডাকিনি, আমি এখানে তোমাকে অন্য কারণে ডেকেছি। সেদিন আমার অনেক রিকোয়েস্ট এবং বারণ করা সত্ত্বেও সে আর আমি শারীরিক মিলিত হই। এবার একটা প্রবাদ আছে না, বাঘ যখন রক্তের স্বাদ পেয়ে যায় তখন সে বারবারই সেই স্বাদ পেতে চায়। তো এখানে আমার শুধু প্রাক্তনের দোষ একবারও আমি দেব না, এখানে আমারও কিছু ক্ষেত্রে দোষ রয়েছে, কারণ আমি নিজে হেঁটে তার বাড়িতে গিয়েছি। এভাবে পুজো পুরাটা কেটে যায়। সপ্তম দিনের ঘটনা বলছি। সপ্তম দিনে ওর বাড়ি থেকে আমি ফিরে আসি, তখন বাজে দুপুর 3টে। তারপর আমি বাড়ি এসে ওকে ফোন করাতে ও প্রচন্ডভাবে ডিস্টার্ব হয় আর বলে, এখন রাখো ফোনটা, আমি পরে তোমাকে ফোন করে নিব। এই কথাটা কেন বললাম সেটা একদম পরে বলছি। ওর বাবা মা বাড়ি ফিরে আসে, আমাকে বলে যে বিজয়া দশমীর প্রণাম করে যেও মা বাবাকে। এবং আমি দশমীর দিন তার মা বাবাকে প্রণাম করতে যাই, কিন্তু আমি তাদের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি তারা আমার উপরে একেবারেই খুশি না। হয়তো আমাকে দেখে তাদের পছন্দ হয়নি। এভাবে পুরো ডিসেম্বর মাসটা কেটে যায়। ও আস্তে আস্তে আমাকে কথা বলা কমিয়ে দিচ্ছে, ফোন করা কমিয়ে দিচ্ছে। জানুয়ারি মাসে আমি আর সহ্য করতে না পেরে হঠাৎই তার বাড়িতে গিয়ে উঠি, কারণ জানুয়ারি মাসে শুরুর দিকে সে আমার সাথে যোগাযোগ একেবারেই বন্ধ করে দেয়। আমি গিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, আমার এক বান্ধবীকে তার বাসায় পাঠিয়েছি। আমার বান্ধবী গিয়ে তাকে শুধু বলেছে, দাদা কি সমস্যা, কেনই বা তার সাথে যোগাযোগ বন্ধ করেছে। সে আমার বান্ধবীকে বললো, তুমি বাড়িতে ফিরে যাও, আমি তাকে ঠিক ফোন করে নেব, তার সাথে আমি কথা বলে নেব। সে আমাকে ফোন করলো, ফোন করে সে আমাকে এতটুকু বললো যে আমাকে ক্ষমা করে দাও, আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা কিংবা তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করা। আমার মা তোমাকে একেবারেই পছন্দ করেনি, আমার মা আমার জন্য সুন্দর দেখে একটা মেয়ে বাছাই করেছে এবং আমি তাকেই বিয়ে করব। আমি তার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে শুরু করি, প্লিজ তুমি এমনটা করো না, তুমি এমনটা করলে আমি কোথায় যাব।
তোমার রিকোয়েস্টেই আমাদের সম্পর্কটা এতটুকু পর্যন্ত আসলো। আমি এখন কিভাবে পিছিয়ে যাই। সে আমার এত কান্নাকাটির রিকোয়েস্ট দেখে সে আমাকে বলল, ঠিক আছে, আমাদের সম্পর্কটা একটা শর্তেই এখন কন্টিনিউ হবে, সেটা কেউ জানবে না, একদম লুকিয়ে লুকিয়ে, কাউকে জানানো যাবে না। আমি কোনো কিছুই আজকের পর থেকে পাবলিকলি আনবো না। আমি তাতেই রাজি হয়ে যাই, যে কোনো কিছুর বিনিময়ে আমার সম্পর্কটা কন্টিনিউ করা যায়। 2018 সালে আমার মাধ্যমিক পরীক্ষা ছিল। আমি সেই পরীক্ষায় ঠিকমতো প্রিপারেশন নিতে পারিনি এবং পরীক্ষার রেজাল্ট আমার ভালো আসেনি। আর এটা নিয়ে ও আমার সাথে অনেক ঝামেলা করেছিল। সে আমাকে বারবার বলেছিল যে ভেবেছিলাম তুমি ভালো রেজাল্ট করবে, তোমার রেজাল্ট দেখিয়ে পরিবারকে রাজি করাবো, কিন্তু তুমি সেটাও করতে পারলে না। সে একবারও চিন্তা করলো না তার মানসিক যন্ত্রণার কারণে আমি পড়াশোনায় ঠিকমতো করতে পারছি না, পড়াশোনাতে মনোযোগই দিতে পারছি না। সে আমাকে এই ছাড়ে এই দরে, যার কারণে আমি এতটা ভেঙে পড়েছি যে পড়াশোনার আমার কোনো প্রিপারেশনই ছিল না। ও যখন আমাকে এভাবে টর্চারিং মানসিকভাবে শুরু করলো, আমি কাঁদতে কাঁদতে দাঁতে দাঁত মিলিয়ে শুধু সহ্য করে যেতাম আর অনবরত কাঁদতাম, কারণ যে কোনো কিছুর বিনিময়ে আমার তাকে লাগবেই। এইভাবেই পুরো 2018 সাল চলে যায়। 2018 সালের পুজোটা আবার চলে আসে। সেবার সে আমাকে বলে আমি মা বাবার সাথে মালদায় যাব। আমি একাদশীতে বারবার নিষেধ করেছি একাদশীতে ফিরে আসবো, আমি বারবার নিষেধ করা সত্ত্বেও সে চলে যায়। সে আমার কোনো কথাই শুনতে চায়নি। সে বলে যে আমি মালদায় যাবই যাব, কারণ এবছর আমার অফিসের ছুটি আছে আর মা বাবাও আমাকে রেখে যাবে না। সে তার মা বাবার সাথে মালদাতে চলে গেল। পুরো পূজাতেই আমি একা ছিলাম। একাদশীর দিন সে বাড়িতে ফিরে আসে, এসে আমার সাথে যোগাযোগ করে। আমি আবার স্বাভাবিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম, কারণ আমার বাচ্চা বাচ্চা সুলভ ছিল তো, যার কারণে যে কোনো পর্যায়ে আমার তাকে লাগবে কিংবা তাকে ভালোবাসি, এটাই আমার মনে সবচেয়ে বেশি কাজ করত। এমন করতে করতে হঠাৎই তার মধ্যে আমি আরেকটা পরিবর্তন দেখতে শুরু করলাম। আমি প্রায় সময় সকালবেলা তাকে ফোন করলে তার ফোন ব্যস্ত পেতাম। যে টাইমটা আমি ঘুমে থাকতাম ওই টাইমটা ও সবসময় ব্যস্ত থাকতো। আমি 3-4 দিন ফোন করে তাকে ব্যস্ত পেলাম। তাকে যখন জিজ্ঞেস করলাম যে তুমি কার সাথে কথা বলো আমি ঘুমে থাকা অবস্থায়, সে আমাকে বলল সে নাকি তার অফিস কলিগের সাথে কথা বলে, এরকম বলে কথা কাটিয়ে দিত। আমার সম্পর্কে আসার পর থেকে সে আমাকে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণভাবে উঠিয়ে নিয়েছে। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাড্রেস তার হাতে নিয়ে নিয়েছে, এমনকি আমাকে অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত ইউজ করতে যেত না। সে আমাকে একটা বাটন ফোন দিয়েছিল আর সেটা দিয়ে আমি সবসময় তাকে মিসড কল দিতাম, সে আমাকে কল ব্যাক করতো। এভাবে আমাদের জীবনে আরেকটা বছর কেটে যায়। 2019 সালে মোটামুটি মাঝামাঝির দিকেই তখন হবে। আমি যখনই পড়াশোনা করতে বসতাম সে আমাকে সবসময় পড়াশোনায় বাধা দিত। কেন যেন সে কোনোভাবেই পছন্দ করতো না আমি পড়াশোনা করি, কিন্তু আমার তো পড়াশোনা করতে হবে, এটা কখনো আমি তাকে বোঝাতে পারতাম না। যখনই সে দেখতো যে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম তখনই সে আমাকে বলতো চল আমরা ঘুরে আসি কোথাও থেকে, বেরিয়ে আসি কোথাও থেকে, বাইরে খেয়ে আসি, এরকমটাই বলতো। সে আমাকে কখনোই পড়াশোনা করতে দিত না। আর এই জিনিসটা আমি আস্তে আস্তে করে বুঝতে পেরেছি যে সে কোনোভাবেই চায় না যে আমি পড়াশোনা করি। আর যখনই ওর সাথে আমি ঘুরতে যেতাম তখনই আমি একটা নাম্বার থেকে সবসময় ওর কল আসতে দেখতাম, কিন্তু কখনো আমি সন্দেহ করিনি, কারণ কলটা ওর মেসোমশাইয়ের নামেই সেভ করা ছিল। তাই বুঝতাম যে হয়তোবা তার মেসোমশাই ফোন করেছে, কিন্তু কখনো সে আমার সামনে ওই ফোনটা রিসিভ করতো না, না হয় সমস্ত ফোনেই আমার সামনেই ফোন রিসিভ করতো, কথা বলতো। আমার আস্তে আস্তে সন্দেহ বাড়তে শুরু করলো। এভাবেই আমাদের আরেকটা বছর পার হয়ে গেল। 2019 সালে দুর্গাপূজা যখন এসেছিল, অষ্টমীর দিন সে আমাদের বাড়িতেই আসে এবং সকালে ব্রেকফাস্টটা আমাদের বাড়িতেই করে। যেহেতু আগেই বলেছি ওর মা বাবা সেই সময়টা বাড়িতে থাকে না, সেহেতু সে অধিকাংশ সময় আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করতো। আর আমার পরিবার যেহেতু ওকে জামাই হিসেবে মেনে নিয়েছে, সেহেতু ওর জন্য সবসময় আমাদের ঘরের দরজা খোলা ছিল। ও যখন খাওয়া দাওয়া করছিল ওর ফোনটা আমাদের বিছানার উপরেই রাখা ছিল। ও হাত ধুতে গিয়েছিল, এমন সময় ওই নাম্বার থেকে ফোন আসে। আমি ফোনটা তাড়াতাড়ি করে রিসিভ করতে গেলাম। রিসিভ করার সাথে সাথে সে পিছন থেকে এসে ফোনটা আমার হাত থেকে কড়াভাবে নিয়ে নেয় এবং আমাকে বলে যে আমি যেন তার ফোনটা আর কখনো হাতে না নিই। আমার সন্দেহ জাগে তখন আবার ওই নাম্বারটার উপরে। এভাবেই দশমীর দিন আমি তাদের বাড়িতে যাই। পাশের রুমে সে তার বন্ধু বান্ধবের সাথে ড্রিঙ্কস করছিল। ওই সময়টা আমি তার কম্পিউটারে বসে গেমস খেলছিলাম। হঠাৎ করে ও মোবাইলটা আমার পাশে ফোনটা চার্জ দিয়ে বলেছিল যদি কোনো ফোন আসে তাহলে রিসিভ করবে না। সে চলে গেল তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করার জন্য পাশের রুমে। আমি সাথে সাথেই সে পার্টিকুলার নাম্বারটা খুঁজে বের করলাম, যে নাম্বারের উপরে আমার সন্দেহ জেগেছে। আমি নাম্বারটা বের করে আমার মোবাইলে সেভ করে নিলাম। পরের দিন যখন ও অফিসে চলে গেল ওই টাইমটাতে আমি ওই নাম্বারে ফোন করলাম এবং ওর যে মেসোমশাইয়ের নামে নাম্বারটা সেভ করা ছিল আমি ওই নামেই ফোন করে ওই মানুষটাকেই খোঁজ করেছিলাম। কিন্তু ফোনটা বিপরীত সাইড থেকে একটা মেয়ে ধরেছে এবং মেয়েটা বলেছে না এটা তো ওনার নাম্বার না, ওনাকে কি দরকার বলেন। তখন আমি অবাক হয়ে গেলাম। আমি কি বলবো বাসা খুঁজে পাচ্ছিলাম না। আমি লাইন কেটে দিয়ে আমার ভালোবাসার মানুষকে ফোন করলাম, ফোন করে বললাম সেই নাম্বারের উৎস কে, আমি জানতে চাই মেয়েটি কে, আমি সেটা জানতে চাই। তুমি আমাকে বলো, নয়তো আজকে কিছু বাজে একটা কন্ডিশন হয়ে যাবে। সে আমাকে বলে তুমি নাম্বারটা কোত্থেকে পেলে। আমি তাকে নাম্বারটা পেয়েছি সে এটা বলি। সে সমস্ত কথা শুনে আমাকে বলে ঠিক আছে মেয়েদের সাথে আমি তোমার কথা বলিয়ে দিচ্ছি। এর সাথে কথা বলে আমি ইলেকট্রিক শকের মতো করে শক খেলাম।
মেয়েটির সাথে কথা বলে জানতে পারলাম আমার প্রাক্তন প্রেমিক যখন 2018 সালে মালদা গিয়েছিল তখন সবার সামনে মেয়েটিকে প্রপোজ করেছে এবং মেয়ের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে। আমি এতটা ভেঙে পড়েছি, আমি আর মেয়ের একটা কথাও শুনতে চাইনি। আমি সাথে সাথে লাইন কেটে দিয়েছি। আমি টানা 3 দিন তার সাথে কোনো যোগাযোগ করিনি। 3 দিন পরে সে আমাদের বাড়িতে এসেছে, আমার হাতে পায়ে ধরে আবার ক্ষমা চেয়েছে। আমি আবার গলে গিয়েছি। আমি তাকে ক্ষমা করে দিয়েছি সমস্ত কিছু থেকে। 2020 সালে যখন কোভিড সিচুয়েশন ছিল, ওই টাইমটা আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম। আর সে যেহেতু আমার একেবারে পড়াশোনাতে নারাজ, সেহেতু আমি তাকে না জেনে পড়াশোনা করতাম। সে কোনোভাবে আমি পড়াশোনা করি সেটা চাইতো না। হঠাৎই আমার বাবার মোবাইলে ভিডিও কল দিল, আমি ফোনটা রিসিভ করলাম, তার সাথে কথা বলছি। কথা বলতে বলতে সে আমাকে বলে যে তুমি কি করছো। আমি বলছি আমি পড়াশোনা করছি। সে আমাকে বললো তুমি কিন্তু ঝামেলা বাড়াচ্ছ। আমি কোনোভাবেই চাই না তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও, কিন্তু আমি তাকে খুব রিকোয়েস্ট করলাম যে আমি আর পড়াশোনা করবো না, শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিতে দাও। তার হাতে পায়ে ধরলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনলো না। এক পর্যায়ে সে আমাকে বলল, তুই যেহেতু ঝামেলা বাড়াইতে চাস তাহলে বাড়াইতে থাক। এটা বলে সে ব্যাক ক্যামেরায় দিল, এবং ব্যাক ক্যামেরায় আমি দেখতে পেলাম যে স্ক্রিনটা আমার চোখের সামনে ফুটে উঠেছে। একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কে সে লিপ্ত হলো। একে একে কয়েকটা মেয়ের স্ক্রিনে আমি দেখলাম তার সাথে শারীরিক সম্পর্ক। লাস্টে গিয়ে আমার 3টা ভিডিও দেখালো তার সাথে, তার বাসায় যে আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি সেই ফুটেজটা আমাকে দেখালো। দেখিয়ে বললো তুই যদি পরীক্ষা দিতে যাস তাহলে তোর লাইফ আমি হেল করে দেবো। কালকের মধ্যেই আমি তোর বন্ধু বান্ধব তোর প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমি ভিডিও পাঠিয়ে দেবো, আমিও দেখবো তুই কিভাবে পড়াশোনা করিস। আমি শেষ হয়ে গেলাম। সেই সময় 10ই মার্চ স্কুলের দিন ছিল। সে আমার ভিডিও প্রত্যেকটা মানুষের মোবাইলে পাঠিয়েছে, ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে আমার সাথে তার শারীরিক সম্পর্কে সেই ভিডিও ফুটেজ। আমার রঙিন দিনটা সে বেরঙিন করে দিয়েছে। সারাদিন আমি ঘরবন্দি ছিলাম। আত্মীয় স্বজন মানুষ এসে এসে আমার মা বাবাকেও সেই ভিডিও দেখাচ্ছে। আমার যে তখন কি অবস্থা হয়েছিল, মান সম্মান বলতে আর কিছুই ছিল না। আশ্চর্যের বিষয়, তারপরেও আমি তাকে ভালোবাসতাম। তারপরেও বারবার সে আমার কাছে এসে ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। সে আমার জীবনটা বারবার হেল করে দিয়েছে। এভাবেই সে পরক্ষণে কিছুদিন পর পরে মালদায় যেত, আর সেই মেয়েটার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকতো। এমনও হয়েছে যে সেই মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলে আমাকে সেটা দেখাতো। সেই মেয়ের সাথে সে ভিডিও কলে আছে, একই সাথে হাঁটছে, একই সাথে তারা দোকানে মার্কেটে যাচ্ছে। আমি তারপরে যখন ফিরে এসে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চেত, আমি তাকে ক্ষমা করে দিতাম। যে মানুষটা আমার ভিডিও ভাইরাল করেছে, আমি কিভাবে তাকে ক্ষমা করে দিলাম আমি নিজেই অবাক হতাম। কিন্তু তাকে এতটাই ভালোবাসতাম, তাকে কখনো দূরে সরাতে পারতাম না। যে পরিবার তাকে মেনে নিয়েছে, আজকে সেই পরিবার তার উপর থেকে চোখ ফিরিয়ে নিয়েছে। আমাকে বারবার নিষেধ করেছেন যে এই ছেলের সাথে তোর কল্যাণ কিছু হবে না, ভালো কিছু হবে না। একটা সময় আমি পরিবারের সাথে সম্পর্ক ত্যাগ করলাম। আস্তে আস্তে সবার সাথে কথা বলা কমিয়ে দিলাম, দূরত্ব তৈরি করলাম। একটা ভালো চাকরি ম্যানেজ করলাম, চাকরি করতে থাকলাম। কিন্তু হঠাৎই সে আমাকে ফোন করে বললো চাকরি যদি না ছাড়ি তাহলে সে আমাকে কখনোই বিয়ে করবে না। তার কথায় আমি সেই চাকরিটাও ছেড়ে দিই। হঠাৎই তার পিসেমশাই এবং মেসোমশাই একই সাথে মারা গেল। সে আবার মালদায় গেল। মালদায় গিয়ে সেই মেয়েটার সাথে সে আবার সম্পর্ক কন্টিনিউ করলো। এভাবে আবার ফিরে আসলো 1 মাস পরে। এই 1 মাস তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এসে আবার সে আমার মাথায় হাত দিয়ে বলল যে সে আর ওই মেয়ের কাছে যাবে না, সে আমাকেই ভালোবাসবে, আমাকে নিয়ে সারা জীবন থাকবে। আবারও বিশ্বাস করলাম, ভালোবাসলাম। কিন্তু 1 সপ্তাহ যেতে না যেতে সে আমাকে ফোন করলো। ফোন করে বারবার হুমকি ধমকি দিচ্ছে তার মোবাইলটা যেন আমি দিয়ে যাই। আমি তার ফোনটা দিতে অস্বীকার করি, কারণ তার কারণে আমি 3-4টা মোবাইল নষ্ট করেছি। সেই জন্য ফোনটা না দিয়ে আমি তার বাড়িতে সরাসরি চলে যাই, তাকে ম্যানেজ করার চেষ্টা করি। সে কোনোভাবে কনভিন্স হচ্ছে না। সে বারবারই আমার সাথে রাগ হয়ে যাচ্ছে, আমাকে মারধর করা শুরু করলো। একটা পর্যায়ে সে আমাকে গাড় ধাক্কা দিয়ে তার বাড়ির গেট দিয়ে বের করে দিল এবং আমাকে প্রচুর লাথি মারা শুরু করলো। আমি পায়ের মধ্যে এত ব্যথা পেয়েছি, আমার পা একেবারে ফ্র্যাকচার হয়ে যায়। আমি দীর্ঘ 1 মাস টানা বেডের উপরে ছিলাম। ওই 1 মাস পরে সে যখন আবার এসে আমার কাছে ক্ষমা চাইলো, আবার আমি ক্ষমা করে দিলাম। তাকে এতটাই ভালোবাসতে শুরু করলাম। এভাবে খুব নিষ্ঠুর জীবনযাপন আমি তার সাথে করতে শুরু করলাম। এভাবেই তার সাথে আমার ঝগড়াঝাটি মান অভিমান মধ্যে ভালোবাসা চলছে। আর এদিকে আবার 1 বছর হয়ে গেল তার মেসোমশাই মারা যাওয়ার। সে আবার মালদায় ফিরে গেল। সেখানে গিয়ে চরমভাবে আমাকে আবার কষ্ট দেওয়া শুরু করলো। সে ওই মেয়েটার সাথে আবার সম্পর্ক তৈরি করলো। ওই মেয়েটার সাথে বিভিন্ন ভাবে ছবি তুলে ভিডিও করে কিংবা ভিডিও কলে আমাকে দেখানো শুরু করলো। সে তখন পর্যন্ত আমার পায়ের ব্যথাটা ভালো হয়নি। আমি এমন ভাবেই কষ্ট পেয়েছি, এমন ভাবে আহত হয়েছি তার মায়ের। এবার আমি মনে সাহস সঞ্চয় করলাম, খুব সাহস করে তাকে বলে যে তোমার সাথে এই সম্পর্কটা আমি রাখতে চাই না, সম্পর্কটা আজকে থেকে আর নাই। এরপর থেকে আমার জীবনের নতুন মোড় হলো। আমি তাকে ভুলে গেলাম, তার জীবন থেকে আমি সরে আসলাম। যে মানুষটা বারে বার আমাকে লাথি গুঁতা দিয়ে, সম্পর্কের দোহাই দিয়ে, বারবার আমার অসৌন্দর্যের কথা বলে বলে আমাকে কষ্ট দিয়েছে। অন্য একটা মেয়ের সাথে সে পরকীয়া সম্পর্কে জড়িয়ে আমাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, আমাকে বিয়ে না করেও বারবার ইউজ করেছে। সেই মানুষটাকে আমি বারবার ভালোবেসেছি, ক্ষমা করেছি, কিন্তু তার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য ছিল না। তাই আমার জীবন থেকে তাকে একেবারেই আমি বাদ দিয়ে ফেলেছি। বর্তমান আমার ভালোবাসার মানুষ আমার জীবনে তখন হঠাৎ করেই এসেছিল। সে আমাকে অনেক ভালো রেখেছে।
আমি বলবো যে জীবনে ভালোবাসা হয়তো বা এরকম মানুষের কাছ থেকেই কাম্য হওয়া উচিত। সে আমাকে অনেক ভালোবাসে, আমার বাস্তব জীবনের সমস্ত ঘটনা মেনে নিয়েই সে আমাকে ভালোবাসে। অতীত জীবনের সমস্ত অধ্যায়কে আমি মাটি চাপা দিয়েছি, নতুন জীবনে আমি পা রেখেছি। এই জীবনে আমি জানি না আমার জীবনে কোনো কালো অধ্যায় আবার নতুন করে আসবে কিনা, তবে সেই কালো অধ্যায়কে আমি কোনোভাবেই আমার নতুন জীবনে আর জায়গা দিব না। আমি আমার জীবনে 5টা বছর খুব বাজেভাবে কাটিয়েছি। তখন আমি না জেনে বোকামি করেছিলাম, এখন আমি সব জানি। সে প্রত্যেক বছর পুজোতে গিয়ে আমার সাথে খারাপ করতো, আমার সাথে এতটাই বাজে ব্যবহার করতো। তারপরেও আমি তাকে ক্ষমা করেছি। শারীরিক মানসিক ভাবে সে আমাকে সব দিক দিয়ে নষ্ট করেছে, আমার পরিবারকে অসম্মানী করেছে, আমার পরিবারের সাথে আমার সম্পর্ক নষ্ট করেছে। হয়তো বা আর কোনোদিনও জোড়া লাগবে না আমার পরিবারের সাথে আমার সম্পর্ক। আমার বাবার সাথে আমি দীর্ঘ 3 বছর কথা বলি না। আমার বাবা আমাকে বলেছে, তুই কোনোদিনও আমার সামনে আসবি না, আমাকে বাবা বলে ডাকবি না। এটা আমার জন্য অনেক কষ্টের, যেটা বর্তমান আমার ভালোবাসার মানুষটি এসে সে সমস্ত বেড়াজাল ভেঙে দিয়েছে। আর আমি অনেকটা ভালো আছি। এখন এটাই বলি, আমার জীবনের ঘটনা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার পেজে অবশ্যই একটু শেয়ার করবেন। মানুষের জীবন কতটা বিচিত্র দিদি, আমি শুধু এতটুকু বলবো যে আপনার থেকে অনেক কিছু শেখার আছে। একটা মানুষকে এতবার ক্ষমা করা যায় না। আর ছোট বয়সে কখনো প্রেমে জড়িয়ে পড়া এটা বোকামি। আর ফেসবুকের প্রেম সেটা তো দুনিয়ার সামনাসামনি প্রেমটাই টিকে না দুনিয়াতে। আর ওই ফেসবুকের প্রেমটা আসলে টিকবে কিভাবে? যাই হোক, আল্লাহ যা কিছু করে তা ভালোর জন্য করে। এখন ভালো আছেন সেটাই সর্বোপরি বড় কথা। যার সাথে আছেন তাকে উজাড় করে ভালোবাসুন, বিয়ে করে সংসার করুন, আমি এতটুকুই বলবো। তবে আপনার জীবনে যা ঘটেছে তা যেন আর কোনো মেয়ের জীবনে না ঘটে। এমন একটা বাস্তব ঘটনা আপনি আমাকে শেয়ার করেছেন, আমি বলতে গিয়েও থমকে গিয়েছি বারবার। আমার হয়তোবা আজকের বয়সটা সবচেয়ে বাজে হয়েছে এটার জন্যই যে আমি আপনার এই গল্পটা প্রচার করব, কিভাবে করব সেই সাহসটা আমার ভিতরে আমি পাচ্ছি না, যে এত নিষ্ঠুর আচরণ মানুষ মানুষের সাথে করতে পারে। আর আপনি বা কিভাবে এতবার ক্ষমা করেছেন একটা মানুষকে? আমার মনে হয় যে যে ক্ষমার অযোগ্য তাকে কখনো ক্ষমা করা উচিত না।